1966 সালে তৎকালীন পাকিস্তান সেন্ট্রাল সুপেরিয়র সার্ভিসে পরীক্ষার বদৌলতে 1967 সালে 15 ডিসেম্বর সারদাহ পুলিশ একাডেমিতে অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ এএসপি শিক্ষানবিশ হিসেবে যোগদান করেছিলাম। পাকিস্তান ভিত্তিতে সুপেরিয়র সার্ভিসের মাধ্যমে নিয়োগকৃত সকল পুলিশ অফিসারদের ট্রেনিংয়ের জন্য তৎকালীন পূর্ব পাকিস্তানের সারদাহ পুলিশ একাডেমি একমাত্র স্বীকৃত ইনস্টিটিউট হিসেবে সারা পাকিস্তানে পরিচিত ছিল। আমাদের 1 বছরের জন্য এখানে শিক্ষানবিশ হিসেবে পাঠানো হয়। আমাদের সঙ্গে মোট 14 জন অফিসার ছিল, যার মধ্যে 10 জন ছিল পশ্চিম পাকিস্তান থেকে আগত। আমরা ছিলাম 4 জন: গোলাম রহমান, নুরুন নবী, মোহাম্মদ ইসমাইল হোসেন এবং আমি। আমার সঙ্গে আরেকজন ছিলেন আমার আগের ব্যাচে, ইসমাইল। বাংলাদেশের আইজি হিসেবে কাজ করছেন। 90-এর দশকের শেষ দিকে তিনি আগের বছর প্রশিক্ষণরত অবস্থায় ঘোড়া থেকে পড়ে গিয়ে আহত হয়ে হাসপাতালে প্রেরিত হন। ফলে সে বছর তার ব্যাচের সঙ্গে তিনি পাসিং আউট করতে ব্যর্থ হন। পরের বছর তিনি আমাদের সঙ্গে 6 মাস প্রশিক্ষণ করেছিলেন। গোলাম রহমান সাহেব কিছুদিন পূর্বে বাংলাদেশ সরকারের সচিব পদমর্যাদায় অবসর গ্রহণ করেছেন। নুরুন নবী সাহেব বাংলাদেশ স্বাধীন হওয়ার কিছুদিন পরে হারিয়ে যান। আমি ঢাকার পুলিশ সুপার হিসেবে 1975 সালে 23 জুলাই পর্যন্ত পুলিশ ডিপার্টমেন্টে চাকরিরত ছিলাম। এরপর বাকশাল প্রতিষ্ঠার সময় ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে সরকারের সংস্থাপন বিভাগে আমাকে পদায়ন করে ওএসডি এবং ম্যাজিস্ট্রেসি ট্রেনিংয়ের জন্য ঢাকার জেলার সঙ্গে যুক্ত করা হয়। 1975 সালে 15ই আগস্ট সামরিক অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ সরকারের জননন্দিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করার পর আমি সামরিক সরকারের নির্যাতনের শিকার হয়ে দীর্ঘ 2 বছর ঢাকার কেন্দ্রীয় কারাগারেই নিক্ষিপ্ত হই। 1966 সালে 1 জানুয়ারি থেকে আমি পশ্চিম পাকিস্তানের করাচিতে আধা সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতে করতে তদানীন্তন পাকিস্তান সুপেরিয়র সার্ভিসে পরীক্ষা দেই। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে চাকরি পাওয়ার পর 1967 সালের সেপ্টেম্বরে ওই কাজে ইস্তফা দিয়ে ঢাকায় আসার জন্য প্রস্তুতি নিতে থাকি। করাচি থেকে বিমানে ঢাকা হয়ে কয়েকদিনের জন্য বরিশালে যাই মা বাবার সঙ্গে দেখা করতে। বরিশাল থেকে রওনা হয়ে স্টিমারে রেলপথে বাহাদুরাবাদ ঘাট, তিস্তামুখ ঘাট হয়ে সিরাজগঞ্জ পাড়ি দিয়ে নাটোর হয়ে সারদহ রেল স্টেশনে পৌঁছি। রেল স্টেশন থেকে একাডেমির একটা লক্কর-ঝক্কর বাহন আমাকে একাডেমিতে পৌঁছায়। একাডেমিতে নবাগত শিক্ষানবিশ অফিসারদের থাকার জন্য একটা বড় বিল্ডিং ছিল। সাথে আরও একটা ছোট গেস্ট হাউস ছিল। গেস্ট হাউস বিল্ডিংয়ের একটা কামরায় আমার থাকার ব্যবস্থা করা হয়। তখন আজকের মতো শোবার ঘরের সাথে সংযুক্ত গোসলখানা ছিল না। ছিল ঘরের কোণে একটা প্যান আর একটা শাওয়ার। সকালবেলা প্রাতকৃত্য শেষ করার পর ওটা সরিয়ে নেওয়ার ব্যবস্থা ছিল। এই গেস্ট হাউসে গোলাম রহমান সাহেবও থাকতেন। মেইন বিল্ডিংয়ে 8-10 জন শিক্ষানবিশ অফিসার থাকতেন। বাকি সবাই আমার মতো ছোট বিল্ডিংটায় থাকতেন। মেইন বিল্ডিংয়ের কিচেন, ডাইনিং রুম এবং একটা বড় ড্রয়িং রুম ছিল। প্রত্যেক শনিবার রাতের খাবারের পর ওই ড্রয়িং রুমে কাচ্চুর আসর বসত এবং গভীর রাত পর্যন্ত এ খেলা চলত। কয়েকজন মাঝে মাঝে ব্রিজ খেলতেন। আমাদের প্রিন্সিপাল ডিআইজি হাবিবুর রহমান সাহেব কাচ্চু খেলার ওস্তাদ ছিলেন এবং প্রায়ই জিততেন। খেলায় আমার লাক খুব একটা ভালো ছিল না, ফলে প্রায়ই হেরে যেতাম। সবচাইতে বড় স্টেক ছিল 10 টাকার ফুল হ্যান্ড, ফলে জেতা হারার পরিমাণ মোটামুটি সীমিতই থাকতো। তবে সে সময়টা অবস্থা চিন্তা করলে 10 টাকা অনেক টাকা ছিল, কারণ সর্বসাকুল্যে আমাদের মাসিক মাইনে ছিল 350 টাকা। অবশ্য জিনিসপত্রের দামও আজকের তুলনায় অতি সামান্যই ছিল। রুটিন মাফিক সব অফিসারগণই একই সময়ে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার করতে বাধ্য ছিলেন। খাবার জন্য কাঁটা চামচ ব্যবহার এবং ব্রেকফাস্ট টেবিলে টেবিল ম্যানার্স, ন্যাপকিনের ব্যবহার, বো টাইয়ের ব্যবহার করে সবাই বসতেন। ব্যাচের সিনিয়র মোস্ট অফিসার টেবিলের মাথায় বসতেন। আমাদের সময় সিনিয়র ছিলেন রাফাত মেহেদি। তিনি পরবর্তীকালে পাকিস্তান ফরেন সার্ভিসে চলে যান।
পাকিস্তান ফরেন মিনিস্ট্রিতে সেক্রেটারি হিসেবে কাজ করে খুব সম্ভবত ইউনাইটেড নেশনসে পাকিস্তানের দূত হিসেবে কাজ করে অবসর গ্রহণ করেন। সেই সময় পশ্চিম পাকিস্তানের যেসব অফিসার আমাদের সঙ্গে ওই একাডেমিতে প্রশিক্ষণ গ্রহণ করেছেন তারা হলেন রাফাত মেহেদি, ইফতেখার রশিদ, কমর উদ্দিন কাছুরি, সাইদ খান, আসাদ আলভি, নাইয়ার মাহফুজ খান, মালিক আতাহার সুলতান, ক্যাপ্টেন মির্জা রাজা জিয়া, আব্দুল কাদের হাই, গোলাম আজগর। দু একজন ছাড়া এদের অনেকেই পূর্ব পাকিস্তান বিরোধী ছিলেন। তাদের চাল চলন ও কথাবার্তায় এরকম আভাস পাওয়া যেত। আমি ছাত্র অবস্থায় ছাত্রলীগ করেছি এবং ঢাকা হলে নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট ছিলাম। 60-এর দশকের উত্তাল আন্দোলনের প্রতীক ছিলাম আমরা। বঙ্গবন্ধুর বাঙালি স্বাধিকার আন্দোলনে সেটা ছিল উন্মেষের যুগ। পাকিস্তানিদের বিরুদ্ধে ছাত্র আন্দোলনের সূতিকাগার ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। সে সময়ের একজন ছাত্রনেতা হিসেবে পূর্ব পাকিস্তানকে শোষণকারী পশ্চিম পাকিস্তানি ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের অবস্থান ছিল পরিষ্কার। সরকারি চাকরি গ্রহণ করলেও পূর্ব পাকিস্তান তথা বাঙালির অধিকারের প্রশ্নে ব্যক্তিগতভাবে আমি নমনীয় ছিলাম না। ফলে পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের বৈষম্যমূলক আচরণের ব্যাপারে আমি বেশ সোচ্চার ছিলাম এবং প্রায়ই ওদের সঙ্গে কথা কাটাকাটি হতো। এমনকি একদিন আমার সঙ্গে ওদের একজনে মারামারিও হয়েছিল। অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছিল যে স্বয়ং প্রিন্সিপাল আমাদের ঝগড়া মেটাতে মধ্যস্থতা করেছিলেন। মোট কথা, ওদের সঙ্গে আমাদের মনের দিক থেকে 2-4 জন ছাড়া খুব একটা বনিবনা ছিল না। পরিবেশটা আমার জন্য অনেক বেশি কষ্টকর ছিল। ফলে ট্রেনিং শেষে 15 ডিসেম্বর 1968 সালে পাসিং আউটের পরেই যখন বিদায় নেওয়ার পালা আসে, তখন আমি আব্দুল কাদের ভাইকে ডেকে বলেছিলাম, আবার দেখা হবে তোমাদের সঙ্গে স্বাধীন দেশের নাগরিক হিসাবে, প্রবেশ নারী অফিসার হিসেবে। প্রশিক্ষণ অবস্থায় সবাই দেশের বিভিন্ন জায়গায় পোস্টিং অর্ডার পেয়ে যায়। পশ্চিমারা সবাই পশ্চিম পাকিস্তানে চলে যায়। মোনেম খান তখন পূর্ব পাকিস্তানের গভর্নর। আমাদের পাসিং আউট প্যারেডের প্রধান অতিথি হিসাবে শারদহ পুলিশ একাডেমিতে আসেন। তার সঙ্গে আসেন মাহবুবুল হক নামে আরেকজন পুলিশ অফিসার। তিনি পুলিশ বাহিনীর পক্ষ থেকে গভর্নরের এডিসি হিসেবে যখন কর্মরত ছিলেন, কুচকাওয়াজ শেষ হওয়ার পর তার মাধ্যমে গভর্নর সাহেব কর্তৃক আমাকে ডেকে পাঠান। আমি সেখানে যাই। তিনি আমাকে 2-1টা প্রশ্ন করেন। সাথে সাথে গভর্নর হাউসে এডিসি হিসেবে যোগদানের জন্য আমাকে মনোনীত করা হয়। একসঙ্গে তার মিলিটারি সেক্রেটারি এবং তৎকালীন আইজিপি মোহাম্মদ আহমদ সাহেবকে পোস্টিং অর্ডার দিতে বলেন। ফলে ওই দিনই রাতের ট্রেনে আমি শারদাহ ছেড়ে ঢাকার উদ্দেশ্যে চলে আসি এবং সরাসরি গভর্নর হাউসে এডিসি হিসেবে যোগদান করি। গভর্নর হাউসে তখন সেনাবাহিনীর তরফ থেকে আর একজন এডিসি ছিলেন, যার নাম ছিল মেজর জেলানি। আমি সেখানে যোগদান করার সময় নুরুল ইসলাম অনু সাহেবকে গভর্নরের প্রাইভেট সেক্রেটারি এবং AHSK সাদেক সাহেবকে তার সেক্রেটারি হিসেবে পেয়েছিলাম। আর একজন ছিল লম্বা চওড়া উঁচু এক ভদ্রলোক, মধ্যবয়সী। তাকে আমরা সবাই কাশ্মীরি সাহেব বলে ডাকতাম। তিনি ছিলেন গভর্নর মোনেম সাহেবের সবচাইতে বিশ্বস্ত মানুষ। আরেকজন ছিল মিলিটারি সেক্রেটারি কর্নেল মাজহুরুল হক। বাঙালি 1969 সালে গণ অভ্যুত্থানের পর আইয়ুবকে সরিয়ে ইয়াহিয়া খান যখন ক্ষমতা গ্রহণ করেন, তখন মোনেম খাঁ রাতারাতি পাকিস্তানে হিজরত করেন, লটবহর পরিবার পরিজন ও ধনসম্পদ সহ। তারপরে তার স্থলাভিষিক্ত হন একদিনের জন্য ডক্টর নুরুল হুদা এবং তারপরেই আসেন অ্যাডমিরাল আহসান। এই পট পরিবর্তনের মধ্যেও আমি বহাল ছিলাম এবং অ্যাডমিরাল আহসানের সঙ্গে লেফটেন্যান্ট কমান্ডার আকবর নামে একজন নেভাল অফিসার আসেন তার মিলিটারি সেক্রেটারি হয়ে। 1970 সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত আমি একই পদে বহাল ছিলাম। মাঝখানে 3 মাসের জন্য ময়মনসিংহে পদায়ন হয়েছিল, হাতে কলমে পুলিশি কাজ শেখার জন্য। সেখানে আমি মোকাম্মেল হক সাহেবকে ডিসি এবং সালাউদ্দিন সাহেবকে এমপি হিসেবে পেয়েছিলাম। তখন টাঙ্গাইলের SDPO ছিলেন শাহজাহান সাহেব। তিনি পরবর্তীকালে অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য হিসেবে কাজ করেছেন। বর্তমানে তিনি সামাজিক কর্মকাণ্ড নিজেকে নিয়োজিত রেখেছেন। একাডেমির প্রিন্সিপাল ছিলেন DIG হাবিবুর রহমান সাহেব এবং ভাইস প্রিন্সিপাল ছিলেন আফজাল সাহেব। প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করার পরে পুলিশ কোয়ার্টারে হাবিবুর রহমান সাহেবকে পোস্টিং হয়েছিল। সেই অবস্থায় দেশ স্বাধীন হবার প্রকালে তিনি পাকিস্তানে চলে যান। তিনি জন্মসূত্রে পশ্চিম পাকিস্তানি ছিলেন। পুলিশ একাডেমিতে আমাদের দিন শুরু হতো সকাল 5টায় ভোরের আজানের সঙ্গে সঙ্গে বিউগলের শব্দে।
ময়দানে ফল ইন হতে হবে সাদা হাফ প্যান্ট আর সাদা গেঞ্জি পরে পায়ে সাদা কেটস। পিটি চলতো 1 ঘন্টা, তারপর কিছুক্ষণ বিশ্রাম। সবাই ঘরে ফিরে গোসল করে নাস্তা সেরে খাকি পোশাক পরিধান করে বুট লাগিয়ে মাথায় টুপি, কোমরে বেল্ট এবং পকেটে হুইসেল লাগিয়ে আবার চলে যেতাম প্যারেড গ্রাউন্ডে। তারপরে ক্লাসে যেতে হতো আইন কানুন হিসাব কিতাব শেখার জন্য। বিপিসি, সিআরপি ইত্যাদি হাতেখড়ি সেখানে। আইন কানুন শেখানোর জন্য ইনস্ট্রাক্টর ছিলেন আলাউদ্দিন নামে একজন ইন্সপেক্টর। আশরাফ নামে একজন মেডিকেল ডাক্তার মাঝে মাঝে ডাক্তারি শেখাতেন। বিশেষ করে রেপ কেস কিভাবে শনাক্ত করা যায় সে ব্যাপারে তিনি খুব মুখরোচক লেকচার দিতেন। আমাদের চিফ ড্রিলিং ইন্সট্রাক্টর নাসের খান বেশ লম্বা চওড়া অবাঙালি, ছিলেন বেশ কড়া। তিনি প্রায় আমাদের সঙ্গে প্রশিক্ষণরত সাব ইন্সপেক্টর এবং কনস্টেবলদের কোয়ার্টারদের গার্ডের বন্দি করে শাস্তি দিতেন। অনেক কনস্টেবল তার হাতে বিভিন্ন রকম সাজা পেত গাফিলতির জন্য। শৃঙ্খলা ভঙ্গকারী পিঠে পিট্টু লাগিয়ে রাইফেল মাথার উপরে উঁচিয়ে মাঠের মধ্যে ঘুরিয়ে সাজা দিতে তিনি আনন্দ পেতেন। এ কারণে রং রুটরা ভুলেও তার সামনে পড়ত না। হাবিলদার আতা খান ছিলেন ড্রিলিং ইন্সট্রাক্টর। ইন্সপেক্টর পঙ্কজ আমাদের সকল আইন কানুন অর্থাৎ পিপিসি, সিআরপি শিখাতেন। আইনের সব ধারা তার মুখস্থ ছিল। মাঝে মাঝে চিফ ল ইন্সট্রাক্টর আলাউদ্দিনও আইনের উপরে লেকচার দিতেন। পরীক্ষা উইথ বুক এবং উইদাউট বুক হতো। এখানে এসে প্রথম শুনলাম বই দেখে পরীক্ষা দেওয়া হয়। প্রথমে ভেবেছিলাম ব্যাপারটা খুব সহজ হবে, কিন্তু পরীক্ষার হলে গিয়ে উইথ বুক পরীক্ষাও যথেষ্ট কঠিন মনে হয়েছে। বিকালে দুপুরের আহার এবং বিশ্রাম শেষে খেলাধুলায় মেতে উঠতাম। আমার টেনিস খেলতে ভালো লাগতো। এ ব্যাপারে পঙ্কজবাবু ছিলেন আমার উৎসাহী শিক্ষক। প্রায় পঙ্কজবাবুর সঙ্গে টেনিস গ্রাউন্ডে টেনিস খেলতাম। আমাদের দিন শেষ হতো বিগলের শব্দে। তখন ঘরে ফেরার পালা। অবশ্যই পিটি প্যারেড এবং ক্লাস শেষে দুপুরের খাবার সময় পেতাম। কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে ছুটতাম খেলার মাঠে। হর্স রাইডিং এর ক্লাসও হতো বিকেলবেলা। হর্স রাইডিং এর জন্য আমার ভাগে পড়েছিল একটা বড় উঁচু ঘোড়া, নাম ছিল ভিক্টর। এটাতে চড়তে বেশ সাহসের প্রয়োজন ছিল। আমার সাহসের প্রতি শ্রদ্ধা রেখে আমার সব শিক্ষানবিশ বন্ধুরা আমাকে টাইগার বলে ডাকত। ঘোড়া চালানোর প্রশিক্ষক ছিল জামাল নামে একজন হাবিলদার। গোলাম রহমান সাহেব বয়সে আমার চাইতে খানিকটা বড়। তাকে রহমান ভাই বলেই ডাকতাম। তিনি সিজার নামের একটা ঘোড়া চালাতেন। মাঝে মাঝে সিলভার নামের একটা ঘোড়াও চালাতেন। সে ঘোড়াটা আবার প্রিন্সিপাল হাবিবুর রহমান সাহেবের ছেলেও চালাতো। আর নুরুন নবী চালাতো জেমিনি। সবাই বলতো ওটা সবচেয়ে ঠান্ডা মাদি ঘোড়া। নুরুন নবী এমনিতেও একটু ভীতু ছিলেন। তিনি কখনোই কষ্ট করে অবস্টাকল কোর্সের দেয়াল টপকানোর চেষ্টা করতেন না, পাছে অ্যাক্সিডেন্ট হয়ে যায় এই ভয়ে। ঘোড়া থেকে পাড়ে গিয়ে তিনি মাঝে মাঝেই প্রয়োজনের চাইতে বেশি সময় হাসপাতালে কাটাতেন। ঘোড়ার সাহসীদের প্রধান ছিল হাবিলদার মঈনুদ্দিন। ঘোড়া চালানো শেখার সময় প্রথম শিখলাম ঘোড়ার লাগাম কি, পা রাখার বস্তুটার নাম স্টিরাপ, বসার সিটটার নাম জিন, আর মুখে ঢাকনাটার নাম ফেস কাভার। ঘোড়ায় চড়তে হলে ঘোড়ার কদম বুঝতে হয়। দুলকি চালে চলা অর্থাৎ আস্তে আস্তে চলা। কেন্টর করা মানে জোরে পায়ে চলা। আবার জোর কদমে রেস এর ঘোড়ার মতো চলা মানে গ্যালপ করে চলা। কিভাবে লাগাম টেনে ঘোড়া চালাতে হয়, লাগাম কত জোরে কোন দিকে টান দিলে ঘোড়া কোন দিকে যাবে, কত জোরে যাবে ইত্যাদি। আবার পায়ের গুঠনা দিয়ে কেমন করে কিভাবে চাপ দিলে ঘোড়া কত জোরে ছুটবে, পা দিয়ে কোন জায়গায় লাথি দিলে ঘোড়া চলা শুরু করবে ইত্যাদি আর কি। আর কিভাবে বসলে ঘোড়ার পিঠ থেকে পড়ে যাব না। ঘোড়াকে পোষ মানাতে হলে গুড় খাওয়াতে হবে, চানা খাওয়াতে হবে। ঘোড়ার পরিচর্যা কিভাবে করতে হবে, হর্স শু ঘোড়ার পায়ে কেন লাগানো হয়, এসবই আমাদের শিখতে হলো। রাইডিং মাস্টারের ভাষায় ঘোড়া চড়লে সাহস বাড়ে। 1968 সালের ডিসেম্বরে এডিসি হয়ে গভর্নর হাউজে যোগদান করার পর 1970 সালে আবার গভর্নর আহসানের সঙ্গে শারদহ যাওয়ার সুযোগ হয়েছিল। সেবারও গভর্নর সাহেবের সঙ্গে রাতে ডিনার শেষে মিসকেট পরে সবাই যখন ড্রয়িং রুমে গভর্নর সাহেবের সঙ্গে আলাপচারিতায় বসে, তখন এক পর্যায়ে হাবিবুর রহমান সাহেব গভর্নর সাহেবকে সঙ্গে নিয়েই তাসের টেবিলে বসে পড়েন এবং কাচ্চু খেলা শুরু করেন।
পরপর 2বার হাবিবুর রহমান 2-3টা করে কাচ্চু আর জোকার পেয়ে যান এবং বাজিমাত করে অল্প সময়ে সবাইকে ফুল হাত ধরে ফেলেন। এই অবস্থায় গভর্নর সাহেব সহ দ্বিতীয়বার যখন ফুল হাতে ধরা খেলেন, তখন গভর্নর সাহেব খুব গম্ভীর স্বরে বললেন, কি ব্যাপার, চিটিং ফিটিং হচ্ছে নাকি? সবাই হো হো করে হেসে উঠল আর হাবিবুর রহমান সাহেব কাচুমাচু করে বলতে লাগলেন, না স্যার, না স্যার। এরপরে আমার আর একবারও সারদাহ যাওয়ার সুযোগ হয়নি। সেই সময় সারদাহর অবস্থান ছিল বিশাল পদ্মা নদীর পশ্চিম পারে বিশাল খোলা এলাকা জুড়ে। মাটির চারিদিকে বড় বড় করই গাছ। একাডেমি এলাকার রাস্তাগুলো প্রচুর গাছের ছায়ায় ঢাকা থাকত। আম, লিচু সহ হরেক রকম গাছের সমারোহ। নদীর পাড়ে করই গাছের ছায়ায় মাঝে মাঝে শীতের বিকেলে হাওয়া খেতে যেতাম আর প্যারেডের সময় গলার শক্তি বৃদ্ধি করার জন্য জোরে জোরে চিৎকার করে গলা ফাটিয়ে কমান্ডের জন্য নির্ধারিত শব্দগুলো উচ্চারণ করতাম। এই কাজটাও নদীর দিকে মুখ করে নদীর পাড়ে দাঁড়িয়ে অনুশীলন করতাম। পদ্মার পাড় ঘেঁষে প্যারেড গ্রাউন্ডের অংশটা বিকেলের মিঠে রোদে প্রায়শই একটা বেশ রোম্যান্টিক মেজাজ তৈরি করত। আমাদের সঙ্গে প্রায় সব অফিসারেরাই অবিবাহিত ছিলেন, অবশ্য গোলাম রহমান ছাড়া। এর জন্য নদীর পাড়ে ভ্রমণ করতে গেলে মনটা উচাটন হতো। রাজশাহী আমাদের সারদাহ একাডেমির থেকে সবচেয়ে কাছের শহর ছিল, কিন্তু একাডেমির ট্রেনিংয়ে ও অন্যান্য কাজের ব্যস্ততায় ওই শহরে যাওয়া বলতে গেলে হতোই না। আমার মনে পড়ে আমরা কয়েকজন মিলে কোনো এক সাপ্তাহিক ছুটির জন্য রাজশাহী গিয়েছিলাম ওই একবারই। পদ্মা নদীর পাড়ে ধান ক্ষেত শীতকালে অনেক ঘুঘু পড়ত। একদিন আমি একটা টুটু রাইফেল দিয়ে ঘুঘু মারার চেষ্টা করেছিলাম। দিনটা ছিল শীতের বিকেল আর সময়টা ছিল ধান কাটা শেষ। যতদূর সময় মনে পড়ে ধান কাটা শেষ হয়েছিল 2-4 দিন আগে, ফলে ধান কাটা খেতে অনেক ধান পড়েছিল। এর জন্য সেদিন অনেক ঘুঘু ধান খেতে জমা হয়েছিল। গুলি করেছিলাম ঝাঁকের মধ্যে, তারপরেও একটি ঘুঘুও মরেনি। কিন্তু গুলিটা নদীর মধ্যে চলতে থাকা একটা নৌকার মাঝির গায়ে লেগেছিল। ভাগ্যিস অনেক দূর থেকে ছোড়া পয়েন্টের টুটুর গুলি হাতে চামড়া স্পর্শ করে চলে গেছে, ভিতরে ঢোকেনি। সামান্যই জখম। তারপরে যখন ওই ব্যক্তি টের পেল যে একজন পুলিশ অফিসারের ছোড়া গুলিতে সে আহত হয়েছে, তখন আর কোনো হইচই করার সাহস পায়নি। কিন্তু প্রিন্সিপাল সাহেব তার বাড়ির বারান্দা থেকে ঠিকই দেখেছিলেন এবং সঙ্গে সঙ্গে আমাকে ডেকে সাবধান করে দিয়েছিলেন, খবরদার, এরকম কাণ্ড কখনোই করবে না, গ্রামের লোকেরা টের পেলে অসুবিধা হবে। যাই হোক, ওই দিনের পর আমার বেশ ভালোই শিক্ষার্থী হয়েছিল। এরপরে কখনো মাটির দিকে তাক না করে কোনো গুলি ছুঁড়িনি। যুদ্ধের সময়ের ব্যাপার আলাদা। পাসিং আউট প্যারেডের সময় প্রশিক্ষণরত অফিসার এবং কর্মচারীদের মধ্যে বিভিন্ন প্রকার কম্পিটিশন হয়েছিল। রাইফেল শুটিং, পিস্তল শুটিং, রিভলভার শুটিং, এবং এর জন্য গভর্নর সাহেব হাতে আমাকে একটা সার্টিফিকেট ধরিয়ে দেওয়া হয়। 1970 সালের পুলিশ পাসিং আউট প্যারেড শেষবারের মতো সারদাহ গিয়েছিলাম, যে কথা আগেই বলেছি। তারপরে ঢাকার গভর্নর হাউস হয়ে কিছুকাল টাঙ্গাইল ও ময়মনসিংহে শিক্ষানবিশ অফিসার হিসেবে কাজ করার পরে 70 সেপ্টেম্বরে মহকুমা পুলিশ অফিসার হিসেবে ঝিনাইদহে যোগদান করি। সেখান থেকে দেশের মুক্তিযুদ্ধে সংযুক্ত হই। দক্ষিণ পশ্চিম রণাঙ্গনে যুদ্ধের অবস্থান রাখার সুযোগ হয়েছিল।